কাটে না সময় যখন আর কিছুতেই বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার কাছে আয় মামুনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোঁপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় খুকু আয়, আয় খুকু আয়। আসসালামু আলাইকুম, আমি প্রিসিলা বলছি নিউ ইয়র্ক থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনারা দেখবেন আসিফ আকবর আঙ্কেলের সাথে আমার লাইভ অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব। ওনার মতো এত বড় মাপের একজন স্টারের সাথে আমি অনেকটা নার্ভাস ছিলাম, কিন্তু পুরো লাইভটা আমি এনজয় করেছি। অনেক ভালো ভালো কমেন্ট আসছে, ইমেল আসছে প্রতিদিন এই লাইভটি নিয়ে। সবাই বলছেন এই লাইভ অনুষ্ঠানটা নাকি ওনাদের দেখা সেরা একটি লাইভ। আসিফ আকবর আঙ্কেল এই লাইভে বলেছেন ওনার জীবনের কথা, ওনার সফলতার কথা, ওনার পরিবারের কথা, ওনার মা বাবার কথা, ভাই বোনের কথা, ওনার বন্ধু বান্ধবের কথা, জীবনে কিভাবে সফল হওয়া যায় এ নিয়েও কথা বলেছিলেন উনি। আসুন লাইভের দ্বিতীয় পর্বটি সবাই উপভোগ করি। At the end of this live stream. So, আপনার মিউজিক্যাল ডেবিউ বেসিক্যালি হয়েছিল জানুয়ারি 30th 2001 এবং আপনার Yes. ডেবিউ অ্যালবাম ছিল ও প্রিয়া তুমি কোথায়, এবং এই স্পেসিফিক রেকর্ডটা পুরো বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রির সব রেকর্ডস ব্রেক করেছিল। সো যখন আপনার বাবা দেখেছিল যে আপনি এত সাকসেসফুল হয়েছেন, ওনার রিয়াকশনটা কি ছিল? ওই সময় আমার বাবা ছিলেন সিক, প্যারালাইজড ছিলেন। তো উনি আমার বাসায় থাকতেন, বা উনি বুঝেছেন কিনা যে ওনার আসিফ, উনি তো আসলে আসিফ না, ওনার মিঠু, মাই নিক নেম। মিঠু এখন অনেক বড় সিঙ্গার, বাংলাদেশে মানুষ তাকে চেনে, এটা উনি বুঝতেন কিনা আমি বুঝিনি। এই বিষয়ে একটা কনফিউশন আমার আছে, যে কারণে ওনার রিপারকেশনটা আমি ঠিক তোমাকে এক্সপ্রেস করতে পারছি না, যে আমার বাবা বুঝতে পেরেছেন কিনা যে ওনার ছেলে এখন বাংলাদেশের একজন ভালো, একটা ভালো পজিশনের শিল্পী। এটা আমি ঠিক তোমাকে বলতে পারবো না, কজ আমি আমার বাবার ফিলিংটা বুঝতে পারিনি, তখন উনি অসুস্থ ছিলেন। আপনার মার কি রিয়াকশন ছিল? হ্যাঁ, এবার ঠিক আছে। আমার মা ছিল তোমার আমার টিম ক্যাপ্টেনের মতো, আমাকে সবসময় তিনি শেল্টার দিতেন, সবসময় আমাকে এনকারেজমেন্ট দিতেন, এবং আম্মার সাথে আমার সবচেয়ে ভালো সম্পর্ক ছিল। আম্মা আমাকে যে কোনো কাজে এনকারেজ করতেন, এবং ছোটবেলা থেকে আমি একটু ফ্যামিলিয়ার ছিলাম, বাসায় বাজার করা, আম্মাকে হেল্প করা, আম্মার সাথে থাকা। যেহেতু খুব দুষ্টামি করতাম, সব বড় ভাই বোনদের কাছে মার খেতে হতো আমার, সব বড় ভাই বোনরা পিটাইতো আমাকে বিভিন্ন অপরাধে। সেক্ষেত্রে আমার শেল্টার ছিলেন, প্রোটেকশন দিতেন আম্মা। তো আম্মার সাথেই ছিল আমার সম্পর্কটা খুব ভালো। এবং আমি যখন গান গাইতাম, আমার খেলার রেজাল্ট যখন ভালো হতো, এবং আমি যখন গানে এস্টাবলিশড হলাম, সবকিছু আমার আম্মা খুব ভালোভাবে এনজয় করেছেন। এবং আমার আম্মা নিজেও খুব ভালো গাইতেন, তিনিও ইস্ট পাকিস্তান রেডিওর অ্যানলিস্টেড সিঙ্গার ছিলেন। তো শি ওয়াজ অলসো এ গুড সিঙ্গার। এবং আমার বাবাও ভালো গাইতেন। তো আমার বড় বোনও খুব ভালো, ছোট বোনও ভালো গাইতেন। ইভেন আমার বড় ভাই ব্যতীত আমার সব ভাই ভালো গান গায়। এর মধ্যে আমি বের হয়ে গেছি, আমার স্পেশালি আমার ছোট ভাই খুব ভালো গান গায়, ওর ভয়েস অনেক সুন্দর। তো আমার ফ্যামিলি হ্যাপি, আম্মাও খুব খুশি হয়েছেন যে আমি তো ছাদ থেকে পড়ে গিয়েছিলাম ছোটবেলায়, আমার বাঁচারই কথা ছিল না। তো সেক্ষেত্রে আমি ছিলাম বোনাস কিড ওনাদের কাছে, বোনাস কিড, যে ছেলে বোনাস বয়। তো সেক্ষেত্রে এই সাকসেসটা আমার মা খুব এনজয় করতেন, স্টিল আমার ফ্যামিলি খুব এনজয় করে। যে ছেলেটাকে আমি এস্টিমেট করিনি, বা যে ছেলেটা কখনো নিজে চলতে পারবে কিনা, ঠিকভাবে বড় হতে পারবে কিনা, এরকম কোনো ভরসা ছিল না, কোনো কনফিডেন্স ছিল না আমার উপর। সবাই বুঝতো যে আমি একটা ভ্যাগাবন্ড, আমি রাস্তায় ঘুরে বেড়াবো, গুন্ডামি করবো,
এই ছিল, মানে উল্টাপাল্টা চলবো, এটা ছিল আমার ফ্যামিলির চিন্তা। বাট দিন শেষে আমি একজন প্রতিষ্ঠিত গায়ক হয়েছি বাংলাদেশে, এটা অবশ্যই আমার মা খুব খুশি হতেন। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। ওয়ান্স অ্যাগেন যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি শেয়ার করবেন এবং কন্টিনিউয়াসলি কমেন্ট করতে থাকবেন। তো আমরা দেখেছি আপনার মার রিয়াকশন। সো আপনার ফ্রেন্ডস অ্যান্ড রেস্ট অফ দ্য ফ্যামিলি, স্পেসিফিকলি আপনার ওয়াইফের রিয়াকশন কি ছিল সেটা যদি শেয়ার করতেন। আমার বউ হচ্ছে তোমার, আমরা তো আসলে একসাথে বড় হয়েছি। সে ছিল খেলার মাঠের দর্শক, আমি ছিলাম মাঠের প্লেয়ার। ওর ফ্যামিলি ছিল ক্রিকেট ফ্যামিলি, ওইভাবে আমাদের চেনা জানা। তারপর আমরা বিয়ে করেছি খুব আর্লি 90s 20s আমরা বিয়ে করেছি, মানে 19 when I was 19 years old প্লাস তখন আমি বিয়ে করি। তো সেক্ষেত্রে আমরা প্রায় 30 years together living together, not living still we are together। আমরা সংসার করছি সব মিলে 30 বছর, এবং আমার যে কোনো কাজে বড় এনকারেজমেন্ট হোক না হোক খুশি হয় সে। আমি যদি আমার যে কোনো সাকসেসে সে সবচেয়ে বেশি খুশি হয়, এবং সবচেয়ে বেশি আমার মনে হয় প্রকাশ করুক বা নাই করুক, আমি বুঝতে পারি শি ইজ ফিলিং হ্যাপি, অনেক হ্যাপি সে, যে আজকে আসিফ এটা ভালো কাজ করলো বা আসিফ এক্ষেত্রে সফল হলো, সেটা তার নিজের উইন ধরে, সেই জিতেছে, এরকম মেন্টালিটি তার আছে। এটা আমার জন্য অনেক মজার। এটা আমি তাকে বলি না, যদিও সে পাশে বসে আছে এখন শুনছে, এটা আজকে সে প্রথম শুনলো, এবং এটার জন্য তুমি দায়ী, এটা আমি বলতাম না ওদের। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। শাহিনুল ইসলাম অপু কমেন্ট করেছে। জি, উনি লিখেছেন সিলেট থেকে, ওর বাড়ি হচ্ছে সিলেটে। উনি কমেন্ট করেছেন মাদারকে নিয়ে, এবং উনি কমেন্ট করেছে যে আন্টিকে উনি অনেক ভালোবাসে এবং আল্লাহ যাতে আমাদেরকে হেভেন দেয়। সো উনি মেবি আপনার ফ্রেন্ড বা রিলেটিভ? না, আমার খুব হাই কোয়ালিটি ফ্যান, প্রথম দিকের ফ্যান, এবং সিলেট আসিফ ফ্যান ক্লাব, যেটা খুব অর্গানাইজড একটা ফ্যান ক্লাব আমার সিলেটের, সে ওই ফ্যান ক্লাবের মেম্বার এবং সিলেট ফ্যান ক্লাবটা প্রথম ফ্যান ক্লাব যেটা তোমার সোশ্যাল ওয়ার্ক করতে অনেক, তুমি যেমন করছো, সিলেট আসিফ ফ্যান ক্লাবটা এরকম সোশ্যাল ওয়ার্ক করতে একসময়, বা এখন করে কিনা আমি জানি না, এখন যোগাযোগ কম, এটা বড় হয়ে গেছে এখন সবাই। ও একজন অ্যাডভোকেট, কিন্তু প্লিডার, ইজ এ প্লিডার। উনি আপনার মাকে নিয়ে কমেন্ট করেছিল বেসিক্যালি, ওয়েল উইশেস করেছিল। ও কমেন্ট করেছে, খালাম্মাকে আমরা অসম্ভব ভালোবাসি, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত দান করুন, আমিন। অপুকে অনেক ধন্যবাদ কমেন্ট করার জন্য, এবং প্রিসিলা তোমার হেল্পের জন্য। আমি জানি তুমি বাংলায় একটু উইক আছো, এটা তোমার দোষ না, এটা হচ্ছে তোমার কনসিকুয়েন্স, যে তুমি এখন আসলে যতটুকু বলছো এতে আমি অনেক খুশি, কারণ তুমি যেভাবে বাংলা বলো আমি ঠিক সেভাবে ইংলিশটা বলি, এলো আমাদের মধ্যে সিমিলারিটি, তাই না? থ্যাংক ইউ অপু। আমরা নেক্সট যাই। নেক্সট কোয়েশ্চেনটি একটু লাইট হার্টেড কোয়েশ্চেন, আপনার ফেভারিট ফুড কি? আমি আসলে এটা একটা মুশকিল, আমি ভাত খাই, ভাত ছাড়া আমার চলে না। আই লাভ ভাত, এবং ভাতের সাথে তোমার একসময় খুব গরুর মাংস চয়েস ছিল, আটা রুটি ভাত গরুর মাংস, কিন্তু এখন ওই যে প্রেশার হাই হওয়াতে তোমার আব্বু বলছে তোমার আব্বুর জন্য যে রেড মিট খাওয়া যাবে না, এজন্য একটু কেয়ারফুল থাকতে হয়। তাও আজকে একটু আগে তোমার প্রোগ্রাম ফাদার্স ডে উপলক্ষে কাচ্চি বিরিয়ানি খেয়েছি, এজন্য প্রেশারটা একটু আপ আছে আমার। আমি রিচ ফুড পছন্দ করি, এবং যেহেতু সিঙ্গার আমাকে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়, একটা গানে অনেক পরিশ্রম করতে হয়। মানুষ যেভাবে ভাবে গান গাওয়াটা খুব, ইটস নট ভেরি ইজি, বিকজ অনেক কনসেন্ট্রেশন দিতে হয় ওখানে, সুরে গাইতে হয়, তোমার উচ্চারণ মানে যেটা প্রনাউন্সিয়েশন ঠিক রাখতে হয়, রেজোনেন্সেস ঠিক রাখতে হয়, টিউন ঠিক রাখতে হয়, রিদম ঠিক রাখতে হয়, সবকিছু মিলিয়ে একটা প্যাকেজ গান গাওয়া। তো সেক্ষেত্রে তোমার এই কনসেন্ট্রেশন প্রচুর খেতে হয়। তোমাকে একটা গল্প বলি আমার ফ্যানদের জন্য, গল্পটা এরকম থাকুক। মোগল সম্রাট আকবর, বিখ্যাত মোগল সম্রাট, ওনার দরবারে এক সময় খুব মিউজিক হতো, উনি খুব মিউজিক লাভার ছিলেন। তো উনি দরবারে ওনার রাজপ্রাসাদে বিভিন্ন দেশ থেকে
গায়ক ডাকতেন, ওস্তাদদের ডাকতেন, ডেকে উনি গান শুনতেন এবং কম্পিটিশন করতেন, উনি পুরস্কার দিতেন, বুঝছো? আজকে যেমন তুমি রিস্টওয়াচ দিচ্ছ দুজনকে গিফট হিসেবে, ওরকম উনিও দিতেন যে সেরা গায়ক, সেরা মিউজিশিয়ানকে। তো একবার উনি ডাকলেন, ডেকে প্রথমে বললেন, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি খেতে পারে তার গান শুনবো আমি। তখন ওস্তাদ তানসেন তিনি সবচেয়ে বেশি খাওয়া দাওয়া করতে পারলেন এবং বেশি খেলেন, এবং তখন সম্রাট আকবর বললেন, যদি ঠিক মতো না খাইতে পারো তাহলে ঠিক মতো গাইতে পারবো না, গানে অনেক শক্তি লাগে, যে কারণে তোমায় খেতে হবে। এই জন্য আমি প্রচুর খাই। আমার প্রিয় ফুড হচ্ছে রিচ ফুড। যেদিন রেকর্ডিং থাকে, তোমার আন্টি যদি আমাকে পুয়ার ফুড দেয় আমি খুব খেপে যাই, আমাকে রিচ ফুড দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। আপনার বিফোর আমার নেক্সট কোয়েশ্চেনে যাই, সুলতানা হারুন রিকোয়েস্ট করেছে আপনি একটি গান গেতে, এই খুকো আয়া, সেই গান থেকে যদি দুইটি লাইন ওকে করতেন। সেটা হচ্ছে এই গানটা, এটা হচ্ছে তোমার একটা অনেক পুরনো গান, তো নিশ্চয়ই তোমার আব্বা শুনে গানটা, বাবা তো শুনেই তোমার, তাই না? জি। কারণ এটা গানটা শুরু হচ্ছে মেয়েদের। এখন মেয়েদের গানটা কিভাবে গাইবো আমি, এটা হচ্ছে মুশকিল। তারপরে মেয়েটা সহ গাই, যেহেতু তুমি আছো, তুমি গাইতে পারো এটা? জি না। হ্যাঁ পারো না? তোমারটা আমি গেয়ে দিই। কাটে না সময় যখন আর কিছুতেই, বন্ধুর টেলিফোনে মন বসে না, জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা, মনে হয় বাবা যেন বলছে আমায়, আয় খুকু আয়, আয় খুকু আয়, আয় রে আমার কাছে আয় মামুনি, সবার আগে আমি দেখি তোকে, দেখি কেমন খোপা বেঁধেছিস তুই, কেমন কাজল দিলি কালো চোখে, আয় খুকু আয়, আয় খুকু আয়। এই আজকে মেয়েটাও গেলাম, ছেলেটাও গেলাম, তোমারটা আমি গেয়ে দিলাম। অনেক অনেক ধন্যবাদ সিং করার জন্য। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে আপনার ফ্যামিলি সবার নামের এন্ডিং এ বেসিক্যালি হচ্ছে আকবর। আপনার বাবার নাম ছিল আলী আকবর, আপনার নাম হচ্ছে আসিফ আকবর, তারপর অলসো আছে আতিক আকবর। সো আপনার কি কোনো রিলেটিভ বা রিলেশন আছে সম্রাট আকবরের সাথে? না, সম্রাট আকবর তো সেই তোমার 16 সেঞ্চুরির বস, আমরা হচ্ছে 2000 সেঞ্চুরির বস। তো সেক্ষেত্রে তোমার আকবর টাইটেলটা আমার বাবাকে দিয়েছিলেন আমার বাবার দাদা, উনি সম্রাট আকবরের ফ্যান ছিলেন। আমাদের কোনো সম্রাট আকবরের সাথে আমাদের কোনো কানেক্টিভিটি নেই। উই আর নট ফ্রম আফগানিস্তান, আমরা বাংলাদেশি, এবং 14 গ্রাম কুমিল্লা, 14 গ্রাম আমাদের বাড়ি। আমাদের আফগানিস্তানে কোনো বাড়ি নেই, আমাদের আকবরের কোনো ওইরকম টাইটেলও নেই, এটা জাস্ট আব্বার নাম থেকে শুরু এবং আমাদের মধ্যে শেষ। তারপর আমি রণরুদ্রর নামের পেছনে যোগ করেছি যে শাফকাত আসিফ আকবর, সাফায়াত আসিফ আকবর, কজ আমি চাই একটা সময় তো মুছে যাবে আমার বাবার নাম, হয়তো আমি থাকবো, আবার যখন ওরা বাবা হবে তখন ও ছেলের নাম থাকবে, একটা থাকবে পাশে থাকবে শাফকাত বা সাফায়াত। তো সেক্ষেত্রে আমার ও দাদাকেও রাখলে একটু পাশে, আমার বাবাও থাকলো ওর পাশে, এটাই, কোনো স্টোরি নেই, হিস্ট্রিও নাই, স্টোরিও নেই। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে বেসিক্যালি বেগম সালমা আসিফ কে, ওনাকে নিয়ে যদি ভালো কিছু একটি মেমোরি বা মোমেন্ট শেয়ার করতেন। বেগম সালমা আসিফের মোমেন্ট বলতে যেটা বুঝতাম, সে একসময় আমাকে খুব টাকা পয়সা দিত, যখন প্রেম করতাম তখন ওর কাছে নতুন টাকা থাকতো, তখন তো আমার বেকার। এবং ইন্টারেস্টিং হচ্ছে আমাদের যে বিয়ের খরচটা ছিল, কাবিনের টাকাটা, কাবিন বুঝো তো? না, বুঝুন দরকার নেই, কাবিন মানে ডকুমেন্টস অফ ম্যারেজ আর কি, এটাকে বাংলায় কাবিন বলে। ওই টাকাটাও তোমার কাছে ছিল। তো ও আমার জন্য একটা ডিপোজিট পেনশন স্কিম চালু করেছিল, জব শুরু করার আগে রিটায়ারমেন্টের ব্যাপারটা চালু করেছিল, সে পেনশন যেন থাকে আমার। তো সেটা ছিল কোন ব্যাংকে, সিটি ব্যাংকে, সম্ভবত কুমিল্লা সিটি ব্যাংকে, অগ্রণী ব্যাংকে ছিল। হ্যাঁ, তো প্রতি মাসে 200 টাকা করে জমা হতো। তো আমার হচ্ছে কি, আই ডোন্ট লাইক টু ডু ডিপোজিট এনিথিং,
আমার কথা হচ্ছে জীবনটা আছে, খরচ করো, ইনকাম করো, বেঁচে থাকলে ইনকাম হবে, বা লাইফটাকে এনজয় করতে হবে এবং মানুষের জন্য কাজ করতে হবে। ব্যাংকে টাকা আছে কিন্তু মনে শান্তি নাই, এই লাইফ আমার দরকার নাই। তো সেক্ষেত্রে তোমার চাচি আমাকে আগে দিত টাকা পয়সা, এখন দেয় না, এখন বরং আমার টাকাগুলো নিয়ে নেয়। এখন সম্পর্ক আমাদের ওইভাবে ভালো নাই। ফিনান্সিয়াল ব্যাপারে নাও শি ইজ ভেরি স্ট্রিক্ট, এটা প্রবলেম সামটাইমস। ধন্যবাদ শেয়ার করার জন্য। once again যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি এই লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন। নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে, আপনার কি কোনো চাইল্ডহুড ফ্রেন্ড আছে যেটা বেসিক্যালি আপনার ফেভারিট, যে আপনাকে অনেক লেসনস টিচ করেছে, যার সাথে মেবি এখনো কন্ট্যাক্ট নেই বাট মেমোরিগুলো স্টিল অ্যালাইভ আছে? আমার আসলে স্টেজ বাই স্টেজ, যেমন 3টা স্কুলে পড়েছি আমি। যদি তুমি ধরো যে ক্লাস মানে কিন্ডারগার্টেন থেকে ক্লাস 3 আর্লি, তাহলে আমার বেস্ট ফ্রেন্ড ছিল তারিক আহমেদ চৌধুরী। সে একজন ডক্টর তারিক আহমেদ চৌধুরী, ও থাকে আয়ারল্যান্ডে, ও একটা ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে আছে, ও একজন হিজ এন ইঞ্জিনিয়ার। তো ও সবসময় আমার সাথেই থাকতো। এবং ও আর বেলাল, ডক্টর বেলাল এখন তোমার ব্র্যাক ইউনিভার্সিটিতে আছে প্রোভিসি হিসেবে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিনো। এই দুজন ছিল আমার মেন্টর ছোটবেলায়। যখন আমি স্কুলে যেদিন ভর্তি হই কেজিতে, সেদিন আমার খাতা ছিল শুধু খাতার মলাটটা ছিল উপরে, মলাট মানে কভার অফ দা, কি বলে এটাকে, খাতার ইংলিশ কি জানি না, খাতাটার মলাটটা ছিল, ভিতরে পেজ ছিল না। তো বেলাল ছিল আমার সেই ফ্রেন্ড, সে সব স্টোরি। ঠিক আবার 3 থেকে ক্লাস 5 আমি পড়েছি গুলবাগি যে স্কুলে, সেখানে আমার ফ্রেন্ড ছিল শহীদ, ও এখন থাকে কুয়েতে। শহীদের সাথে আমার প্রথম দুষ্টামি শুরু। আমরা সিনেমা দেখতাম হলে গিয়ে, কখনো কখনো তোমার হাফ টিকেটে সিনেমার অর্ধেক দেখতাম, তারপরের দিন আবার অর্ধেক দেখতাম। তখন থেকে আমি দুষ্ট হওয়া শুরু করলাম, অর্থাৎ নটি আসিফ যখন থেকে শুরু হয়। তারপর ক্লাস 6-এ ভর্তি হলাম কুমিল্লা জিলা স্কুলে ভর্তি হওয়ার পর আমার আরো কিছু ভালো বিভিন্ন স্কুল থেকে আসা, কম্পিটিশন করে আসা, অ্যাডমিশন টেস্টে পাস করে আসা ফ্রেন্ড, এর মধ্যে ডক্টর আরিফ, যে এখন বাংলাদেশের জন্য ফেমাস, বেস্ট অফ 100 বাংলাদেশের ডক্টরের মধ্যে একজন, করোনা চিকিৎসায় আছে এবং এই চিকিৎসা করতে করতে সে নিজেও করোনা এফেক্টেড হয়েছিল, রিকভার করে এখন ভালো আছে আল্লাহর রহমতে। ডক্টর আরিফ, হি ওয়াজ মাই, এবং ডক্টর নাজমুল হচ্ছে প্রভিসি নর্থ সাউথ ইউনিভার্সিটি। এবং আমার কিছু নটি ফ্রেন্ড আছে কুমিল্লায় থাকে ছোটবেলায়, একজন আছে গোলাম মর্তুজা মুন্না, ও থাকে স্পেনে। তারপর ডক্টর চৌধুরী ওয়াসিফ আলী প্রবাল, ও টেনিস প্লেয়ার ছিল, ও আছে কুমিল্লা এথনিক স্কুলটা ওদের। তার আমাদের স্কুলে আছে অনেক বন্ধু বান্ধব, চন্দন আছে, হাফিজ আছে, প্রচুর বন্ধু আমার আছে। নাম বলতে গেলে মিনিমাম 400-500 নাম বলতে হবে, বাট আমার সব বন্ধুই সমান। এর মধ্যে স্পেসিফিক বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, মানে খেলার বন্ধু আছে, স্কুল পালানোর বন্ধু আছে, বিপু, শাকিল সরওয়ার, তো বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন ফ্রেন্ড। টিফিন চুরির ফ্রেন্ড আছে, তারপর তোমার স্কুল পালিয়ে যাওয়ার ফ্রেন্ড আছে, তারপর বই কেনার ফ্রেন্ড আছে, বই চুরি করার ফ্রেন্ড আছে, আবার বাগানে ফুল চুরি করার ফ্রেন্ড আছে, বিভিন্ন রকম পার্টনার। আমার যেখানে যেখানে সুবিধা আমি সেখানে ব্রাঞ্চ ওপেন করে ফ্রেন্ডশিপ করতাম, যাকে যাকে দরকার। তো সেই হিসেবে এখন আমাদের সমস্ত ফ্রেন্ডদের সাথে নির্ঝর আছে কুমিল্লায়, সমস্ত ফ্রেন্ডদের সাথে আমার যোগাযোগ আছে। আমার শশী বন্ধু আছে, পুলিশ অফিসার, এবং বাংলাদেশের একজন ডিআইজি আছেন আক্তার আলী, হি ওয়াজ স্টুড মেবি 11th স্ট্যান্ড ফ্রম কুমিল্লা বোর্ড, ফেমাস, বাংলাদেশের একমাত্র সিস্টেম অ্যানালিস্ট পুলিশের, খুব ব্রিলিয়ান্ট অফিসার। তো আবার দুষ্ট আছে, এখন মনে করো স্মাগলিং করে, এরকম ফ্রেন্ডও আছে। তো বন্ধু বান্ধব আছে প্রচুর, ভ্যারিয়াস কাইন্ডস অফ ফ্রেন্ডস আমার আছে, এবং সব বন্ধুকে আমি সম্মান করি, ভালোবাসি। যে যার যার কাজটাই করছে না কেন, আমাদের বন্ধুদের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে দেশপ্রেম, দেশকে ভালোবাসা, ফ্যামিলি প্রেম। এবং আমরা যেহেতু কুমিল্লা থেকে এসেছি, কুমিল্লাকে আমরা ভালোবাসি। তুমিও কুমিল্লার মেয়ে, আমিও কুমিল্লার ছেলে, তোমার বাবাও কুমিল্লা, তো সব মিলে আমরা আসলে ভালো আছি। আমার এই সব মানে একটা বান্ডেল অফ ফ্রেন্ড আর কি, আরো হিউজ আছে রেস্টে অনেক। অনেক অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।
once যারা এই লাইভ স্ট্রিমে আছেন আশা করছি লাইভ স্ট্রিমটি শেয়ার করবেন অ্যান্ড কন্টিনিউয়াসলি কমেন্ট করতে থাকবেন। সো নেক্সট কোয়েশ্চেনটি হচ্ছে আপনার অপিনিয়নে কে আপনাকে অনেক ভালোবাসে মোর দ্যান নিজের জীবনে? আমাকে কে বেশি ভালোবাসে? নিজের জীবনের থেকে আপনাকে ভালোবাসে? আমার তো মনে হয় এটা একটা ডিফিকাল্ট কোশ্চেন, তাই অ্যান্সার করা বিপদ। তবে আমার মনে হয় না যে বেগম সালমা আসিফের চাইতে বেশি কেউ ভালোবাসে আমাকে, বিকজ আমি তাকে অনেক জ্বালাই, অনেক পেইন দেই, তারপরও সে সবসময় আমার ওয়েল উইশার, সবসময় আমার ভালো চায়। আর আমার ফ্যান্স আছে একদল, লক্ষ কোটি ফ্যান্স আছে সারা দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে, তারাও আমাকে অনেক ভালোবাসে, আমার ছেলেরা আমাকে ভালোবাসে। কাকে বলবো, আমার ভাই বোনরা আমাকে ভালোবাসে, তুমিও ভালোবাসো, তোমার আব্বুও ভালোবাসে। আমি আসলে সবার ভালোবাসা পেয়ে আসিফ আছি। কিছু দুষ্ট আছে ভালোবাসে না, আমি তাদেরকে ভালোবাসি। জন্য নেক্সট একটি গানের রিকোয়েস্ট এসেছে, অনেকেই রিকোয়েস্ট করেছে যে one of your favorite songs sing করতে, স্পেসিফিকলি এখনো মাঝে মাঝে সেই গানটা। ওকে ওকে ওকে। অনেকেই কমেন্টে আছে যাদের বাবারা এখন লাইভ নেই, সো বেসিক্যালি মেমোরিয়ামের জন্য এই গানটি করতে। আচ্ছা, তুমি যদি তোমার কোনো কথা থাকে, তুমি তোমার পেজ এবং তোমার ইউটিউব চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও ফ্যানদেরকে, সবাই এখন পিক টাইম আছে প্রোগ্রামের, তুমি তোমার ভিউজ নিয়ে কিছু কথা বলো যে তুমি কি চাও, বা এখন থেকে তো তোমার একটা পার্ট হয়ে গেলাম আমি, এখন থেকে তোমার বাংলাদেশে তুমি যে কার্যক্রম মানে অ্যাক্টিভিটিস গুলো চালাও সেগুলো একটু ব্রিফ করে দাও মানুষকে, আমি একটু শুনি, তারপর আমি আমার গান গাইবো। এফাকে তুমি বলে ফেলো একটু। জি অবশ্যই। সো আমার ইউটিউব চ্যানেলের নাম লেখা আছে প্রিসিলা নিউ ইয়র্ক, উইথ দ্য সাবস্ক্রাইব বাটন। ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করি ডেইলি ভিডিওস আপলোড দিতে, করোনা ভাইরাস নিয়ে, ডিফারেন্ট মোটিভেশনাল বা ইন্সপিরেশনাল টপিকস নিয়ে। চেষ্টা করি বেসিক্যালি এই টাইমে আপনাদেরকে মোটিভেটেড রাখতে, ইন্সপায়ার্ড রাখতে, এবং ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইবার্স থেকে যে টাকাটা ইনকাম হয় আমি সেটা যারা একটু গরিব আছে বা যারা একটু পোর ওদেরকে ডোনেট করতে চেষ্টা করি to the best of my ability. On top of that, বাংলাদেশে আমার সাথে অনেকেই কাজ করছে এবং আমি চেষ্টা করি ছোট ছোট অ্যাকশনস নিতে। ব্ল্যাঙ্কেটস ডোনেট করা হয়, ফুটবলস, নোটবুকস যাদের অ্যাক্সেস নেই, মেয়েদের ইউনিফর্মস দেওয়া হয়, হুইল চেয়ার্স দেওয়া হয়। একটি হসপিটালের সাথে এগ্রিমেন্ট করা হয়েছে যে অ্যাট লিস্ট 1 to 2 wheelchairs দেওয়া হবে every single week. বাংলাদেশের পিজি হসপিটালের সাথে একটি এগ্রিমেন্ট আছে বেসিক্যালি। বেসিক মেডিসিন অ্যান্ড ভাইটামিনস দেওয়া হয় যাদের প্রেসক্রিপশনের টাকা নেই। আমরা চেষ্টা করি অ্যাটলিস্ট আ পোর্শন ডোনেট করতে। নেল ক্লিপার্স, স্পেশালি করোনা ভাইরাসের মাঝখানে আমরা চেষ্টা করছি অনেক হ্যান্ড সোপ, হ্যান্ড স্যানিটাইজার্স, মাস্কস, গ্লাভস এগুলো ডোনেট করতে, যাতে ইভেন এফ ওরা গরিব থাকে ওরা স্টিল সেফ থাকতে পারবে। সো এটা বেসিক্যালি হচ্ছে সামারি অফ আমি কী করতে চেষ্টা করি। এটা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে এবং আমার অর্গানাইজেশনের মধ্যে। সো আশা করছি আপনারা এই লাইভ স্ট্রিমটি দেখবেন এবং এই লাইভ স্ট্রিমটি ইন আ ফিউ মিনিটস ইউটিউবেও দেওয়া হবে। সো আশা করছি ইউটিউবে আপনারা দেখবেন যাতে আমরা একসাথে মানুষকে হেল্প করতে পারি। থ্যাংক ইউ প্রিসিলা। যারা আমাদেরকে দেখছেন প্রিসিলা লাইভ স্ট্রিমে, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রিসিলার শোতে। ও একটু আজকে অন্য সময় দেখে অনেক কথা বলে, আজকে একটু চুপচাপ আছে, কারণ বাপ বেটার ব্যাপার তো। এখন সমস্যা হচ্ছে ওর সাথে আমার আজকেই প্রথম ভিডিও কনভারসেশন হচ্ছে, আর যখন লাস্ট আমাদের কথা হয়েছিল তখন সে আমার কোলে ছিল, সে শুধু কান্নাকাটি করতো। তো আমার ফ্রম মাই সাইড, আমার অ্যাঙ্গেল থেকে আমি বলতে চাই আপনাদেরকে, যারা আজকে ভিউ করছেন তারা সবাই প্রিসিলার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং আমি খুব দ্রুত দেখতে চাই আপনারা তার চ্যানেলটাকে 1 মিলিয়নে নিয়ে গেছেন। বিকজ প্রিসিলার এই চ্যানেল থেকে যত টাকা অর্জিত হয়, যে ইনকামটা সে করে, সে এটা চ্যারিটিতে খরচ করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, রোগীদের, গরিব মানুষের চিকিৎসার জন্য, করোনার জন্য গ্লাভস, মাস্ক বা স্যানিটাইজার, পিপি বা যা যা অ্যাক্সেসরিজ লাগে। পাশাপাশি পিজির সাথে তার একটা চুক্তি আছে যেখানে সে ডোনেট করে
যারা যারা ডক্টরের কাছে যায়, প্রেসক্রিপশন বা ডক্টরের ফি দিতে পারে না, শি ইজ অনলি 15-16 ইয়ার্স ওল্ড গার্ল, বাট তার চিন্তা ভাবনা আকাশের মতো অনেক বড়। তার চিন্তা চেতনা যে যে লেভেলে আছে, আমরা আসলে ছোটবেলায় আমরাও নিজেদেরকে বড় করেছি। আমি আজকে প্রাউড অফ প্রিসিলা যে আমরা ছোটবেলায় হয়তো এত সুযোগ পাইনি। আমার মনে আছে আমার কাছে একটা ছেলে এসেছিল, তখন আমি ক্লাস 10-এ পড়ি। প্রিসিলার সমানই তখন আমি, এখন প্রিসিলা যেমন তখন আমি প্রিসিলার সমানই। তো ওই ছেলেটা আসতো লালমাই থেকে, বললো যে হেল্প লাগবে। তো আমার কাছে টাকা ছিল 20 টাকার নোট, তখন মাত্র 20 টাকার নোট বের হয়েছে, ওটা ছিল ছেঁড়া। তো আমি তাকে বললাম, দেখো আমার তো কিছু করার নাই, আমার কাছে একটা ছিঁড়া নোট আছে, এই নোটটা 20 টাকা, তুমি যদি কুমিল্লা টাউন হলের সামনে যাও, সেখানে পুরান টাকা কিনে তোমাকে 18 টাকা দিবে, 18 টাকা দিবে, তুমি 20 টাকার মধ্যে 18 টাকা পাবা। তো সেই ছেলেটার পড়াশোনার খুব ইচ্ছে ছিল, এবং কুমিল্লায় এখন যে চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট মাসুদ পারভেজ খান ইমরান, সরকারি দলের নেতা, তো ও আমার এক ব্যাচ জুনিয়র। আমরা পরে দুজন মিলে ওকে পড়াশোনা করাই। ছেলেটা পড়াশোনা করেছে, এস্টাবলিশ হয়েছে, এবং সে এখন অনেক সচ্ছল, নিজেই অন্য মানুষকে পড়ায়। তো আমরা অনেক স্টুডেন্টকে পড়িয়েছি। তো আমাদের এই জিনিসটা প্রিসিলা আরেকটু ওয়াইড অ্যাঙ্গেলে করছে তার চ্যানেল থেকে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, আপনারা এবং আপনাদের বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বার্স যারা সোসাইটিতে আছেন, যাদেরকে চেনেন, তাদেরকে বলবেন প্রিসিলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবং আমি খুব খুশি হব যে প্রিসিলার চ্যানেলটি যদি খুব দ্রুত 1 মিলিয়ন হয়ে যাবে। 1 মিলিয়ন হয়ে যায়, এখন মেবি 2 লাখ প্লাস আছে সাবস্ক্রাইবার, আমি যতটুকু লাস্ট চেক আউট দিয়েছি। তো আপনারা দ্রুত করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আমি প্রত্যেক মাসে না পারলেও 2 মাস পর পর প্রিসিলার সাথে ইনশাল্লাহ একটা লাইভ করব, কথা দিচ্ছি। এটা প্রায়োরিটি বেস লাইভ থাকবে, আমরা আসবো এবং প্রত্যেকবার এসে চেক করবো আপনারা তাকে সাবস্ক্রাইব করেছেন কিনা। এবং প্রিসিলার যে ফেসবুক পেজটা আছে, সেখানে আপনারা তার লাইভ স্ট্রিমের সঙ্গে থাকবেন। আমাদের মেয়েকে এনকারেজ করতে হবে। সে আমেরিকায় থেকে সে দেশকে ভুলে যায়নি, সে বাংলাদেশকে সার্ভিস দিচ্ছে। এটা আমাদের জন্য অনেক গৌরবের ব্যাপার, যেখানে আমাদের দেশের বড় বড় মানুষগুলো টাকা পাচার করে দিচ্ছে, চুরি করছে, পালিয়ে যাচ্ছে চিকিৎসার জন্য, সেখানে প্রিসিলা একটা ছোট্ট মেয়ে হিসেবে দেশকে আমেরিকা থেকে সেবা দিচ্ছে। এটা অনেক অ্যাপ্রিশিয়েট। একটা হাততালি হবে সবার পক্ষ থেকে, যে যেখানে আছেন সবাই একটা হাততালি দেন, ফিল করতে পারি। এখন গাইছি প্রিসিলার একটা রিকোয়েস্ট, যেটা প্রিসিলাকে রিকোয়েস্ট করা হয়েছিল, এখনো মাঝে মাঝে গানটি। এটা আমার ফার্স্ট অ্যালবামের 4th সং সিরিয়ালি। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনে আঙিনা ছেড়ে, তুমি চলে গেছো অনেক দূরে, এই মনের আঙিনা ছেড়ে। এখনো মাঝে মাঝে মাঝরাতে ঘুমের ঘোরে শুনি তোমার পায়ের আওয়াজ, যেন তুমি এসেছো ফিরে। থ্যাংক ইউ। সিং করার জন্য আমরা এখন মুভ অন করছি। ভিউয়ারদেরকে বলতে যে ইফ ইউ ডেন্ট শেয়ার, যারা এখনো শেয়ার করেননি, আশা করছি শেয়ার করবেন। আশা করছি অনুষ্ঠানটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই অনুষ্ঠানের 3য় পর্বটি আসছে শীঘ্রই। সবাই সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন। যদি সুযোগ হয়, যারা অভাবে আছে, যাদের বর্তমান সময়ে কাজকর্ম নেই, তাদের একটু হেল্প করবেন, তাদের পাশে দাঁড়াবেন। মনে রাখবেন, কারোর খারাপ সময় চিরদিন থাকে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।